আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। বেশ কয়েকদিন পরে তোমাদের সাথে আবার দেখা হলো কিশোর বাজানের প্ল্যাটফর্ম থেকে যুক্তিবিদ্যার আজকে তৃতীয় ক্লাসে। তোমরা যেখান থেকে আমার সাথে ক্লাসে জয়েন করেছো সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, মিষ্টি সকালের শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো না? আর আজকে তো একটু বেশি ভালো থাকার কথা, কারণ আজকে থেকে তো শপিং মল খুলে দিচ্ছে আর মার্কেটগুলো খুলে দিচ্ছে। তোমরা কেনাকাটা করতে পারবে এই আশায়, এই আনন্দে খুব আশা করি, মনে করি হয়তো তোমরা আনন্দে রয়েছে খুব। তবে তোমাদের কাছে একটু আমার রিকোয়েস্ট থাকবে, কারণ হচ্ছে যে করোনা ভাইরাস পরিস্থিতিতে তোমরা যদি এখন একটু আনন্দটাকে একটু অন্যভাবে তোমরা উদযাপন করো। অর্থাৎ আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব একটা, যে তোমরা নতুন পোশাক ছাড়া তো ঈদ করতে ভালো লাগে না, কখনোই কারো ভালো লাগে না। কিন্তু এবার যদি একটু নিজেরা মার্কেটে না যেয়ে তোমরা তোমাদের বাবা কিংবা মা কিংবা গার্জিয়ানদের দিয়ে মার্কেটটা করিয়ে নাও, তাহলে মনে হয় আমাদের ঝুঁকিটা একটু কমে যায়। তোমরা আমার অনেক প্রিয় শিক্ষার্থী, আমি চাই না এবং কেউই চাই না যে আসলে আমরা আক্রান্ত হই বা অসুস্থ হই। দেখো, তুমি যদি তোমার বাবাকে বা মাকে দিয়ে যদি তুমি তোমার মার্কেটটা করিয়ে নাও, যদি দেখো তোমার সাথে বাবার সাথে তোমরা মনে করো তিন ভাই বোন গেলা বা ফ্যামিলি সবাই গেলে, তাহলে এভাবে যদি যাও তাহলে মার্কেটের উপর চাপটা কেমন পড়বে। আর যদি তোমার বাবা বা গার্জিয়ান একজন যায়, তোমাদের সকলের মার্কেটটাই করে নিয়ে আসলো, বাট একজন যদি যায়, তাহলে দেখো মার্কেটে কিন্তু 4 গুণ চাপটা কমে যাবে। দ্যাট মিনস যেখানে মার্কেটে যদি 25টা ফ্যামিলি যায় 100 জন হতো, এখন তোমরা যদি নিজেরা বাসায় থাকো গার্জেনদের দিয়ে করাও, তাহলে মাত্র 25 জন হবে মার্কেটে। তাহলে বলো, মানুষের কন্ট্যাক্টটা কম হবে, চাপ কম হবে, কিন্তু ঠিকই তোমাদের আনন্দটাও কিন্তু হবে, হয়তো একটু সামান্য কম হবে। বাবা মা তো কখনো খারাপ কিছু আনবে না তোমাদের জন্য, না? আশা করি সবসময় ভালো পোশাকটা ভালোটাই তারা চায় তোমাদেরকে দেওয়ার জন্য। সো তোমরা আশা করি বাড়িতে অধীর আগ্রহ অপেক্ষা করবে বাবা কি নিয়ে আসলো, অথবা নতুন পোশাক ছাড়াও তো ঈদ করা যায়। বলো, এখন মানুষের খাদ্যের অভাব কি পরিস্থিতি একটা বলো, আমরা সবাই জানি। তো যে যাই হোক, নতুন পোশাক নাও আর না নাও, একটা রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে, প্লিজ তোমরা ঘরের বাইরে যতটা সম্ভব কম যাও। বাবা মাকে দিয়েই সব কাজগুলো, যেগুলো বা গার্জেনদের দিয়ে যত কম পারা যায় তত বাইরে বের হও। এটা তোমাদের কাছে অ্যাজ এ টিচার আমার একটা রিকোয়েস্ট। ওকে, যাই হোক, আমরা আশা করছি যে আজকে ক্লাসে তোমরা সকলেই আবার জয়েন করেছো, আর তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিচ্ছ, তোমাদের নিজেদের ওয়ালে তোমরা শেয়ার করো তোমাদের ক্লাসের এই আজকে লাইভ ক্লাসটি, যুক্তিবিদ্যা ক্লাসটি। ওকে, আমি একটু দেখিনি কে কে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করছো, একটু দেখি কে কে লাইভে এসেছো। ওকে, তাহলে তোমরা সবাই ভালো আছো না? আমরা কোন অধ্যায় আজকে পড়ছি আমরা জানি, অবরোহ অনুমান। তোমাদের সুবিধার্থে আমি কিন্তু টপিকটা কিন্তু লিখে রেখেছি। দেখো, আজকের টপিক হচ্ছে প্রতিবর্তন, প্রতি আবর্তন, এবং আজকের অধ্যায় আমাদের সকলের জানা, এটা হচ্ছে অবরোহ অনুমান, যে অধ্যায়টি আমাদের চলছে। তো আগের যে আমাদের পড়াগুলো আমরা এই পর্যন্ত করেছি গত 2 ক্লাসে, আশা করি সকলেরই তা বোধগম্য হয়েছে, সবাই তোমরা বুঝতে পেরেছো এবং সকলের মনে আছে। আর সকলেই তো তোমরা গত দিনের হোমওয়ার্কের আনসার করেছিলে। খুবই ভালো লেগেছে আমার যে আমার স্টুডেন্টরা ক্লাসগুলো বুঝে আনসার করতে পারছে, আমি সার্থক। তো আজকে আমরা আবর্তনের পরে প্রতিবর্তন এবং প্রতি আবর্তন নিয়ে শুরু করব। ওকে, তোমরা যে আছো, আনিসুর রহমান, থ্যাংক ইউ, শেয়ার ডান। তাহিরা জান্নাত, দীপ্তি চৌধুরী ক্লাস করছো, ভেরি গুড। ফ্রম রাজবাড়ী, হ্যাঁ, অনেকেই তোমরা হচ্ছে আসলে নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট নাই, গার্জিয়ান কিংবা ফ্রেন্ড বা বড় ভাইদের অ্যাকাউন্ট নিয়ে অ্যাকাউন্টে ক্লাস করছো, খুবই ভালো লাগছে। যে যেভাবে পারছো সেভাবেই ক্লাস করো, পড়াশোনাটা চালিয়ে যাও। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহিরা, হ্যালো। আসিফ আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসিফ আক্তার খুব ভালো আনসারিং করে, ও ক্লাসে খুব ভালো আনসার, খুব মনোযোগী স্টুডেন্ট, ভালো লেগেছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছে মেহেদি হাসান রাসেল, অসংখ্য ধন্যবাদ। ওকে, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আমার ক্লাসটা একটু শুরু করে দিই। ওকে, সো একটু কেয়ারফুল হয়ে যাও, ক্লাস শুরু করো, খাতা কলম নিয়ে বসে পড়ো। ওকে, তাহলে দেখো, আজকের টপিক আমাদের হচ্ছে প্রতিবর্তন এবং প্রতি আবর্তন। আমরা আবর্তনের টপিকটা কিন্তু শিখে ফেলেছি, আমাদের মনে আছে। একটু পরে আমরা সেটা সবগুলো একসাথে আবার একটু কন্ট্রাস্টটা দেখব, 3টা তুলনা। ফার্স্টে আমরা আজকে শিখে নিব প্রতিবর্তনটা কি। ওকে, প্রতিবর্তনটা কি? তোমাদের আবর্তন তো মনে আছে, তাই না?
আবর্তন প্রক্রিয়াটা যে আমরা কি করছিলাম, উদ্দেশ্য পদটাকে বিধেয় নিয়ে যাচ্ছিলাম, বিধেয়টাকে উদ্দেশ্যে নিয়ে আসছিলাম, আর হয় থাকলে হয়ই রাখছিলাম, নয় থাকলে নয় রাখছিলাম, আনচেঞ্জ। এখন কিন্তু আজকে প্রতিবর্তনটা একটু ভিন্ন নকশা, একটু ভিন্ন ছাঁচ, তাই না? প্রতিবর্তনের নিয়ম যদি আমরা শুরু করি তাহলে দেখো প্রতিবর্তন আমরা ফার্স্টে একটা উদাহরণ দিয়ে শুরু করি। সকল এটা আমি এই যুক্তি বাক্য লিখতে যাচ্ছি, সকল মা হয় মমতাময়ী। ওকে, সকল মা হয় মমতাময়ী। আচ্ছা, এটা একটি আমার গিভেন প্রিমিস, একটি প্রদত্ত আশ্রয় বাক্য, সেটি হচ্ছে সকল মা হয় মমতাময়ী। এটিকে আমরা অমাধ্যম অনুমান করব এখান থেকে, এবং কোন প্রক্রিয়ায়? প্রতিবর্তন প্রক্রিয়ায়। তো প্রতিবর্তন প্রক্রিয়ার সংজ্ঞাটা কি দেখো, যে অমাধ্যম অনুমানে, এটা একটা আমি অমাধ্যম অনুমান করতে যাচ্ছি, যে অমাধ্যম অনুমানে অর্থের কোনো পরিবর্তন না করে, আমরা যখন ট্রান্সফরমেশন সেন্টেন্স করি তখন কিন্তু আমরা অর্থের পরিবর্তন করতে পারি না, আমরা ফর্ম পরিবর্তন করি, তাই না? অর্থাৎ সংজ্ঞাটা হবে যে অমাধ্যম অনুমানে প্রদত্ত আশ্রয় বাক্যের অর্থটি পরিবর্তন না করে আমরা বিধেয় পদের বিরুদ্ধ পদকে, বিধেয় পদের যে এটি বিধেয় পদ, এর বিরুদ্ধ পদকে আমরা সিদ্ধান্তের বিধেয় রূপে বসাবো এবং গুণের পরিবর্তন করলে যে আমি যে সিদ্ধান্তটি পাবো তাহলে সেটি হবে আমার প্রতিবর্তন প্রক্রিয়ায় প্রাপ্ত সিদ্ধান্ত। অর্থাৎ যে অমাধ্যম অবরোহ অনুমানে বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে গণ্য করা হয়, সে অমাধ্যম অনুমানকেই আমরা প্রতিবর্তন বলবো। ঠিক আছে, তাহলে আমরা একটু আমাদের সংজ্ঞা অনুযায়ী ফার্স্টে আমরা লিখে ফেলি, তারপরে আমরা নিয়মগুলি লিখব। ওকে, তাহলে দেখো ফার্স্টেই বলেছে বিধেয়ের বিরুদ্ধ পদকে আমাদের ব্যবহার করতে হবে। আমি ফার্স্টে বিধেয়ের বিরুদ্ধ পদকে ব্যবহার করব, লিখে ফেলবো। ওকে, আমরা বিরুদ্ধ পদ জানি, তাই না? আমরা যুক্তিবিদ্যায় বিরুদ্ধ পদ বলতে আসলে যে পদটি দেওয়া থাকে সেই পদটির পূর্বে অযোগ করে সাধারণত বিরুদ্ধ পদ করে থাকি। আমরা বিপরীত পদ আর বিরুদ্ধ পদের পার্থক্য জানি। সাদা কালো এটা হচ্ছে বিপরীত পদ, সেটা নিয়ে আমরা কথা বলছি না, আমরা বলছি সাদা অসাদা। আমরা অযোগ করলে টোটাল সাদার বাইরে যত রং রয়েছে সবগুলোকে পেয়ে যাব, আমরা অযোগ করে সবসময় বিরুদ্ধ পদ তৈরি করব। প্লিজ মাইন্ড ইট, এটা খেয়াল রাখতে হবে যে অযোগ করে আমরা প্রিফিক্সের মতো করে অযোগ করে আমরা কি করব? বিরুদ্ধ পদ তৈরি করব। তাহলে মমতাময়ী রয়েছে, আমি লিখে ফেললাম অমমতাময়ী। ওকে, আমার বিরুদ্ধ পদ বিধেয় ব্যবহার করে ফেলেছি সিদ্ধান্তের। এখন কি করব? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো হয় রয়েছে, আমি শেষ থেকে আসছি তোমাদের জন্য মনে থাকবে। দেখো হয় রয়েছে, কি করব? নয় করব। হয় রয়েছে, নয় করব, আমরা গুণের পরিবর্তন করব। তাহলে আমরা তো জানি না, একটু ম্যাথের মানে যদিও ম্যাথের সাথে কোনো সম্পর্ক নেই, একটু মনে রাখার জন্য তোমাদের বলি, মাইনাস মাইনাসে তো প্লাস হয়, তোমরা জানো না, নেগেটিভে পজিটিভ। তো ব্যাপারটা হচ্ছে দেখো মমতাময়ী ছিল, তাকে আমি লিখেছি অমমতাময়ী, মানে পুরো উল্টা না, নিষ্ঠুর, অমমতাময়ী। আর হয় ছিল, করেছি নয়। তাহলে দেখো আসলে মিনিংটা কিন্তু একই থেকে গেল, তাহলে আমি এখানে যেহেতু মিনিংটা আমি এক রেখে ফেলতে পেরেছি, আমি কি করব না? উদ্দেশ্যকে কোনো চেঞ্জ করব না, উদ্দেশ্যের পরিমাণও চেঞ্জ করব না, উদ্দেশ্যের যে নাউনটি থাকবে বা প্রোনাউনটি থাকবে সেটিও চেঞ্জ করব না। অর্থাৎ সাবজেক্টটি আমি চেঞ্জ করব না, আমি এখানে মা লিখে দিব। এবং সকলের জায়গায় যেহেতু আমরা জানি যে নৈর্থক যুক্তি বাক্যে আমরা কোনো ব্যবহার করি সকলের পরিবর্তে, তা আমরা কোনো ব্যবহার করব। কোনো মা নয় অমমতাময়ী, এক্স্যাক্টলি না, কোনো মা আসলে অমমতাময়ী না, সকল মাই তার সন্তানের জন্য যতটা পারে তার স্নেহ দিয়ে আগলিয়ে রাখে। তো যাই হোক, দেখো আমরা তাহলে এই যুক্তি বাক্যটি যে পেলাম, কোনো মা নয় অমমতাময়ী, এটি কোন ধরনের যুক্তি বাক্য মনে আছে নিশ্চয়? ই যুক্তি বাক্য। ওকে, তাহলে দেখো আমরা প্রতিবর্তনে যে সংজ্ঞাটি মুখে বলেছি, বড় বলে আমি লিখছি না, সেটি আমরা জাস্ট ভেঙে এখন নিয়মগুলো লিখে ফেলবো। তাহলে ফার্স্টে আমরা বেশ কয়েকটি নিয়ম পেয়েছি,
সেই নিয়মগুলো লিখে ফেলি। ফার্স্ট, প্রতিবর্তনের আমরা 4টি নিয়ম পাই। প্রতিবর্তন কয়টি নিয়ম পাবো? 4টি নিয়ম। 4টি নিয়মের মধ্যে ফার্স্টে আমি সহজ করে যদি বলি তাহলে বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় করতে হবে না, বিধেয় করতে হবে। ওকে, ফার্স্ট ল। তাহলে মমতময়ীকে আমি অমমতময়ী করে ফেলেছি, এটা আমি একটা পেলাম। এরপরে আমি কি করব? উদ্দেশ্যের কথা যদি বলি, মাঝেরটা পরে আসি। উদ্দেশ্যের কথা বলি যে উদ্দেশ্য আশ্রয় বাক্যের উদ্দেশ্য অপরিবর্তিতভাবে, তোমরা বুঝতে পারছো আশা করি, লেখা বুঝতে পারছো আশা করি, না বুঝতে পারলে আমি মুখে বলছি, একটু মিলিয়ে নাও। ফার্স্টে বলেছি বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করতে হবে। এরপরে বলছি যে আশ্রয় বাক্যের যে উদ্দেশ্য পদটি থাকবে সেটিকে আমি আনচেঞ্জড অবস্থায় নিচে নামিয়ে দিচ্ছি। ওকে, আশ্রয় বাক্যের উদ্দেশ্য অপরিবর্তিত অবস্থায় সিদ্ধান্তে আসবে, সিদ্ধান্তের উদ্দেশ্যে আসবে। ওকে, তাহলে আমার 2টা নিয়ম হয়ে গেল। তারপরে থার্ড যে নিয়মটি সেটি হচ্ছে গুণের কোনো কি করা যাবে না, গুণের পরিবর্তন করতে হবে। কি করতে হবে? গুণের পরিবর্তন করতে হবে। তাহলে আমার সবগুলো হয়ে গিয়েছে। এখন যেটি ফোর্থ ল সেটি হচ্ছে যে অর্থের কোনো চেঞ্জ করা যাবে না। এটা তো আমরা জানি, আমরা ট্রান্সফরমেশন করতে পারবো, ফর্ম চেঞ্জ করতে পারবো, বাট আমরা অর্থের কোনো পরিবর্তন করতে পারবো না। তাহলে আমরা লাস্ট নিয়মটা আমরা মুখে মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে নিও, বা আমি এখানে 4 নম্বরটা একটু এখানে লিখে দিয়েছি যে অর্থের কোনো পরিবর্তন হবে না। তোমরা একটু গুছিয়ে লিখবে যে আশ্রয় বাক্যে প্রদত্ত অর্থের কোন সিদ্ধান্তে যে কোনো পরিবর্তন হবে না। আশ্রয় বাক্যের অর্থের সিদ্ধান্তে এসে কোনো পরিবর্তন হবে না, অর্থের কোনো পরিবর্তন হবে না। ভেরি গুড। তাহলে আমরা কিন্তু প্রতিবর্তনের নিয়ম শিখে ফেললাম। ওকে, দেখো তোমরা কি বুঝতে পেরেছো এ পর্যন্ত? আমাকে একটু জানাও প্লিজ, আমি একটু দেখব। তাহলে আমি একবার রিপিট করছি প্রতিবর্তনের সংজ্ঞাটি, যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয় বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয়, এটা সিদ্ধান্ত না, এটা সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহৃত করা হয়, এবং উদ্দেশ্য পদের কোন রকম পরিবর্তন ছাড়াই উদ্দেশ্যে ব্যবহার করা হয় এবং গুণের পরিবর্তন করা হয়, তাই হচ্ছে প্রতিবর্তন প্রক্রিয়া। ওকে, এখন দেখো আবর্তন প্রক্রিয়ায় যেমন আমরা আশ্রয় বাক্যকে বলছিলাম আবর্তনীয় বাক্য, প্রতিবর্তন প্রক্রিয়া ঠিক একই ধরনের শব্দই ব্যবহার করব। প্রতিবর্তনীয়, কি শব্দ এটা? প্রতিবর্তনীয়। ওকে, প্রতিবর্তনীয়। আর যেটি আমি সিদ্ধান্ত পাবো সেটি হবে প্রতিবর্তিত, তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানিয়ে দাও কমেন্ট বক্সে, এ পর্যন্ত বুঝতে পেরেছো কিনা, তাহলে আমি একটু জানতে পারবো। হ্যাঁ, দেখি। আসিফ আক্তার, আমি সরি, বোর্ডটা ভালো দেখা যাচ্ছে না, একটু আজকে লাইটটা এখানে কম, একটু মেঘলা, এই জন্য একটু বোর্ডটা দেখা যাচ্ছে না। তোমরা একটু, আমি মুখে বলছি, একটু মিলিয়ে নাও প্লিজ। হ্যাঁ, ওকে, জি স্যার, বুঝতে পেরেছি। সাইফুল ইসলাম বাবু, নাইমুর ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা সবাই বুঝতে পেরেছো, থ্যাংক ইউ। অনেকেই আছো, তোমরা সকলেই বুঝতে পারছো, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তাহলে আমরা এ পর্যন্ত বুঝতে পেরেছি। এখন আমি যেটা আমাদের হয় আর কি, আমাদের স্টুডেন্টদের, সেটা হচ্ছে যে আমরা এখন বুঝছি, একটু পরে যে আবর্তন প্রতিবর্তন একটু প্যাচ লেগে যায়, তাই না? মানে একটু কনফিউজড হয়ে যায় আমরা। তো একটু মনে রাখার জন্য আর একটা ক্লু দিই তোমাদেরকে। দেখো এই শব্দটা কি বলতো? প্রতিবর্তন, আগেটা ছিল আবর্তন মানে ঘোরাঘুরি, মানে ঘুরে যাওয়া না, আবর্তিত হওয়া। এখান থেকে আসছিল উদ্দেশ্যে, উদ্দেশ্য থেকে যাচ্ছিল বিধে, সেটা আবর্তন হচ্ছিল। এই শব্দটি দেখো প্রতিবর্তন, অর্থাৎ প্রত্যেক জায়গায় তুমি এভাবে মনে রাখতে পারো যে প্রত্যেক জায়গায় যে যেখানে থাকবে তার সেখানে বর্তন হবে, দেখো এখানে এ ছিল মমতাময়ী বিধেয় রেখেছি, বাট এখানেই একটু ঘুরিয়ে নিয়েছি। কি করেছি? অমমতাময়ী। হয় ছিল, হয়ের জায়গায় ঘুরিয়ে লিখেছি, নয়।
দুইবার ঘোরানো হয়ে গেছে, বলেছি মাইনাস মাইনাসে প্লাস, সো আর ঘোরাঘুরির দরকার নেই, প্রতি যার যেখানে জায়গা সে সেখানে থাকছে, সকল মাকে কোনো মান হিসাবে লিখে দিয়েছি। প্রতিবর্তন যার যেখানে সে সেখানে থাকলো, বাট লাস্টে দুইটা আমরা জাস্ট কি করেছি, ঘুরিয়ে দিয়েছি। ওকে, তাহলে এটা হচ্ছে প্রতিবর্তন প্রক্রিয়া। আমরা তাহলে প্রতিবর্তন প্রক্রিয়ার আমরা যেহেতু আমাদের যুক্তিবিদ্যায় 4 ধরনের যুক্তি বাক্য আমরা ব্যবহার করে থাকি, 4 ধরনের যুক্তি বাক্যের ফার্স্ট যুক্তি বাক্য এই প্রক্রিয়ায় কিন্তু অলরেডি আমরা করে ফেলেছি। এই যুক্তি বাক্য আমরা ফার্স্ট একটি উদাহরণ হিসেবে নিয়েছিলাম, তার থেকে আমরা একটি সিদ্ধান্ত অনুমান করেছি, সেটি হচ্ছে ই যুক্তি বাক্য। তাহলে এ যুক্তি বাক্য থেকে আমরা কি পাচ্ছি, ই যুক্তি বাক্য। দেখো আমি একটু নিয়মগুলো মুছে দিব, তারপরে বিষয়টা একটু ক্লিয়ার করব। আমাদের এক ধরনের যুক্তি বাক্য অলরেডি হয়ে গিয়েছে, আমরা বাকি 3 ধরনের যুক্তি বাক্যের প্রতিবর্তন দেখব, ঠিক আছে? কারণ আমাদের পরীক্ষায় আসবে যে একটা গিভেন একটা এক্সাম্পল দেওয়া থাকবে, একটি যুক্তি বাক্য দেওয়া থাকবে, বলবে এটির প্রতিবর্তন করে দেখাও, বা এটির প্রতিবর্তিত রূপ কেমন হবে। ওকে, এটা দুই ভাবে আসতে পারে। একটা হচ্ছে যে সরাসরি আমাদের কোশ্চেনে আসতে পারে, সিকিউতে যে তোমাদের দিয়ে দিল একটি উদাহরণ সরাসরি দিয়ে দিল, সেটাকে পরিবর্তন করে নিয়ম সহ ব্যাখ্যা করতে হতে পারে, তো সেখানে তুমি মার্কসটাও বেশি পাবে, 3 মার্কস অথবা 4 মার্কস পাবে। আর শর্টে আসতে পারে এমসিকিউ পার্টে, হ্যাঁ, তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন আসতে পারে, যে সরাসরি প্রতীকটা দিয়ে বলতে পারে এই যুক্তি বাক্যের, খেয়াল করো, জাস্ট বলবে এ যুক্তি বাক্যের প্রতিবর্তিত রূপ কি হবে, এ যুক্তি বাক্যের প্রতিবর্তিত রূপ কি হবে। একটু তোমরা ওকে, লাইভ ইজ কন্টিনিউ, আমি একটু চেক করে নিই লাইভটা কন্টিনিউ হচ্ছে কিনা। ওকে, দেখো তাহলে এইভাবে কোশ্চেন আসতে পারে যে এমসিকিউ পার্টে এ যুক্তি বাক্যের প্রতিবর্তিত রূপ কি হবে। তো সো তোমাকে মনে রাখতে হবে যে এ থেকে কি হয়, ই হয়। তুমি বলবে স্যার এটা এতগুলো কিভাবে মনে রাখবো, এ থেকে ই থেকে কি, এটা একটা প্রবলেম। তো এটা মনে রাখাটা একটু সহজ। দেখো প্রতিবর্তনের ক্ষেত্রে একটু খেয়াল করো, আমি লাস্টে সবগুলোর সাথে বলেছি, কন্ট্রাস্ট করে দেখাবো যে এর সাথে দেখো আমরা তো পরিমাণ চেঞ্জ করতে পারবো না। ফার্স্টে বলেছি উদ্দেশ্য পদের কোনো পরিবর্তন হবে না, দ্যাট মিন্স কি হবে না, পরিমাণের পরিবর্তন হবে না। আর পরিমাণের সাথে কিসের সম্পর্ক, সার্বিক না বিশেষ। একটা যুক্তি বাক্যের ফার্স্টে পরিমাণবাচক শব্দটি দেখে আমরা তো বলি যে এটি সার্বিক না বিশেষ। যেমন সকল আছে আমি বলছি সার্বিক, কোনো আছে আমি বলছি সার্বিক, তাই না? আমি লিখেছি এ সার্বিক সদর্থ, ই সার্বিক নৈর্থ্য। যেটা হচ্ছে সবসময় কি হচ্ছে, দেখো গুণের পরিবর্তন হচ্ছে, কি হচ্ছে, গুণের পরিবর্তন হচ্ছে। তো এই গুণের পরিবর্তন হলেই সদর্থক থাকলে কি হয়ে যাবে, সদর্থক ছিল এ, এটা ছিল সার্বিক সদর্থক, সার্বিক সদর্থক হয়ে যাচ্ছে এটা কি, নয়োর্থক, এটা হয়ে যাচ্ছে নয়োর্থক, তাই না? তাহলে সদর্থক থেকে নয়োর্থক হচ্ছে, ঠিক আছে, বাট সার্বিক কিন্তু সার্বিকই থাকছে, সার্বিক কিন্তু সার্বিকই থাকছে। অর্থাৎ আমরা যতগুলো এক্সাম্পল, দ্যাট মিন্স 4 টাইপস অফ আমাদের যে যুক্তিবাক্য রয়েছে, 4 ধরনের যুক্তিবাক্য আমরা দেখব, যা সদর্থক থাকলে নয়োর্থক হবে, বাট এই পরিমাণটা একই থাকবে, অর্থাৎ সার্বিক থাকলে সার্বিক, বিশেষ থাকলে বিশেষ। তাহলে আমরা বুঝতেই পারছি পরে যখন আমরা ই যুক্তিবাক্যের প্রতিবর্তন করব সার্বিক নয়োর্থক থেকে, তখন আমি আবার সার্বিক পাবো কিন্তু সদর্থক পাবো। তাই লিখে ফেললাম, আগে থেকে আমি বুঝে ফেলছি এ হবে, অর্থাৎ সার্বিক নয়োর্থক থেকে সার্বিক সার্বিকই থাকবে, হয়ে যাবে নয়োর্থক থেকে সদর্থক, তাই এ হয়ে যাবে, ই থেকে এ হয়ে যাবে, ঠিক আছে? আগে থেকে তোমাদের একটু ক্লু দিয়ে দিলাম। ওকে ওকে, দেখি ই অনেকে লিখেছে, ই ভেরি গুড, ই লিখেছে, থ্যাংক ইউ সাইফুল ইসলাম বাবু, বেলাল হোসেন, আকাশ দেব, থ্যাংক ইউ, খুব ভালো বুঝতে পারছো, আলহামদুলিল্লাহ। আমি খুবই খুশি তোমাদের উপর, তোমরা যে খুবই সিরিয়াস স্টুডেন্ট এবং পরিশ্রমী স্টুডেন্ট সেটা আমি বুঝতে পেরেছি। আসলে একটা জিনিস কি জানো, মেধা, অনেকে বলে না যে মেধা খুব মেধাবী, হ্যাঁ কিছু ব্যতিক্রম আছে, পৃথিবীতে অনেক মনীষী মেধাবী এসেছেন, বাট তোমরা বিশ্বাস করবে কিনা, আমি যেটা ফিল করি, ম্যাক্সিমামের মেধা আল্লাহ তাআলা প্রায় সমানই দিয়েছেন, শুধুমাত্র তোমার মনোযোগটা, কনসেন্ট্রেশনটা ফ্যাক্ট। তুমি যত বেশি কনসেন্ট্রেশন দিবে কোনো একটি বিষয়ে, তুমি সেটা তত বেশি ভালো করে তুমি সেটা উপলব্ধি করতে পারবে, বুঝতে পারবে। সো বি কনসেন্ট্রেটেড। ওকে, তাহলে আমরা প্রতিবর্তনে নেক্সট আমরা যে যুক্তি বাক্যটি দেখবো সেটা হচ্ছে ই যুক্তি বাক্য দেখবো। ই যুক্তি বাক্যের আমরা একটি উদাহরণ লিখে ফেলি তাহলে। যেমন আমরা লিখতে পারি, কোন চোর নয় সৎ, নাকি কোন চোর নয় সৎ, কোন চোর কি সৎ, কোন চোর সৎ নয়, কোন চোর নয় সৎ। তাহলে এটি আমরা একটি ই যুক্তি বাক্যের উদাহরণ দেখেছি।
এখন এটিকে আমরা চেঞ্জ করে ফেলবো। সো সামনে থাকলে তো তোমাদের সরাসরি ধরতাম যে বলো এখন কি হবে। তো এখন যদি তোমরা বলতে পারো যে সতের জায়গায় আমরা কি লিখবো, ফার্স্টে আমরা সিদ্ধান্তের জন্য একটা অতএব চিহ্ন দিয়ে দিলাম। সতের জন্য আমরা লিখে ফেলবো ফার্স্টে অসৎ। কি ফার্স্ট নিয়মটা, বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করলাম। বিধেয়ের জায়গায় বিধেয়, প্রত্যেকের জায়গায় প্রত্যেকে প্রতিবর্তন বলেছি, সতের জায়গায় অসৎ। নয়ের জায়গায় প্রত্যেকের জায়গায় প্রত্যেকে পরিবর্তন হয়, নয়ের জায়গায় হয়। দুইবার পরিবর্তন করে ফেলেছি, ক্লান্ত হয়ে গিয়েছি আমি। মাইনাস মাইনাস আমার প্লাস মিনিং পজিটিভ রয়েছে, যেমন ছিল সেমনটাই হয়েছে। সো আমি আর চেঞ্জ করব না, কোন চোরের জায়গায় আগে চোরটা লিখে ফেললাম। লিখে আমি যদি এটা একটা হয় যুক্তি বাক্য, দ্যাট মিন্স সদর্থক, তাই আমি সকল শব্দটি লিখবো। ওকে, ক্লিয়ার? আমাদের কিন্তু আনসারিং হয়ে গিয়েছে। পরীক্ষায় যদি এমন একটি কোশ্চেন আসে এবং তোমার যদি প্রয়োগমূলকে দেয় 3 মার্কসের জন্য, দেখো কত দ্রুত তুমি আনসারিংটা করে ফেলতে পারবে। তারপরে দ্রুত ঝটপট 3-4টা নিয়ম লিখে ফেলবে, বলবে যে এখানে এই নিয়মগুলো আমি অ্যাপ্লাই করেছি। যে প্রথমে বিধেয়কে পরিবর্তন করেছি, তারপরে গুণে পরিবর্তন করেছি, আনচেঞ্জ রেখেছি, পরিবর্তন করিনি, অপরিবর্তিত রেখেছি হচ্ছে উদ্দেশ্যকে, অর্থাৎ সবগুলো নিয়ম অ্যাপ্লাই করেছি। সুতরাং এটি একটি বৈধ অমাধ্যম অনুমান, প্রতিবর্তন প্রক্রিয়ায় প্রাপ্ত। সো হয়ে গেল আনসারিং। তো আমরা এই যুক্তি বাক্যকে চেঞ্জ করে যে যুক্তি বাক্যটি পেয়েছি, এটা আমরা দেখতেই পাচ্ছি এটি সকল দিয়ে শুরু, তাই আমি বলবো সার্বিক। এটি একটা স্লো বলি প্লিজ। এটি সকল দিয়ে শুরু হয়েছে, তাই এটি সার্বিক, ঠিক আছে? এবং এটি হয় দিয়ে লেখা হয়েছে, তাই এটি সদর্থক। তাহলে আমি এটিকে বলতে পারি সার্বিক সদর্থক। প্রতীক হিসেবে লিখবো, বারবার লিখতে পারবো না এখন, কারণ আমি ধরে নিচ্ছি আমার স্টুডেন্টরা অনেক বেশি জিনিয়াস এবং কনসেন্ট্রেটিভ, তারা অনেক বেশি মনোযোগী, যে তারা লিখলে বুঝতে পারবে এটি সার্বিক সদর্থক যুক্তি বাক্য। ওকে, তাহলে আমরা দেখো সার্বিক নৈর্থক যুক্তি বাক্য থেকে পেলাম সার্বিক সদর্থক যুক্তি বাক্য। সার্বিক সদর্থক সংক্ষেপে লিখলাম সার্বিক সদর্থক যুক্তি বাক্য, ঠিক আছে? তার মানে ই থেকে পেয়েছি এ। আমি একটু পাশে একটু লিখে রাখি তোমাদের বোঝানোর সুবিধাতে। দেখো যে আমি ই থেকে পেলাম, ফার্স্ট আমি এ থেকে পেয়েছি ই, আর ই থেকে পেলাম এ। তোমার একটু পরে তাহলে তোমাদের একবারে দেখে বুঝতে সুবিধা হবে। দেখো ই থেকে পেলাম এ, ঠিক আছে? তাহলে আমরা এটি পেয়ে গেলাম। এরপর আমরা নেক্সট যুক্তি বাক্যে যাব। নেক্সট যুক্তি বাক্যটা কি? আই যুক্তি বাক্য। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছো। তোমরা কমেন্ট করতে থাকো যে বুঝতে পারছো সকল চোর হয় সৎ। ভেরি গুড, ভেরি গুড, আনসারিং করে ফেলেছে আসিফ আক্তার, শাহরিয়া, শুভ, নাইমুর, ভেরি গুড, প্রবলেম নাই, বুঝতে পেরেছে নাইমুর, থ্যাংক ইউ নাইমুর। ওকে, আই যুক্তি বাক্যের একটা উদাহরণ লিখে ফেলি, ঠিক আছে? আই যুক্তি বাক্যের উদাহরণ হিসেবে আমরা কি লিখতে পারি? দেখো যে একটা লিখি, যে তোমরা যেহেতু খুব আসলে খুব মনোযোগী, আমি একটু মনোযোগী শব্দটা লিখি। কিছু শিক্ষার্থী হয় মনোযোগী। কিছু শিক্ষার্থী হয় মনোযোগী, নাকি? তোমাদের মতো, তোমাদের সকলেই মনোযোগী আসলে, বাট বাইরে অনেক শিক্ষার্থী আছে, তো তোমরা আমার স্টুডেন্টগুলো আসলে অনেক বেশি মনোযোগী, আমার খুব ভালো লাগছে এই জন্য। তো যাই হোক, কিছু শিক্ষার্থী হয় মনোযোগী, এটা একটি আই যুক্তি বাক্য। আই যুক্তি বাক্য মানে কি? বিশেষ। এটি বিশেষ। দেখো কিছু শিক্ষার্থী, অল্প অল্প, বিশেষ বিশেষ ব্যক্তি থেকে বলছি, তাই কিছু বিশেষ, আর হয় দিয়ে বলেছি বলে আমি লিখবো সদর্থক। এটা হচ্ছে বিশেষ সদর্থক যুক্তি বাক্য। এটিকে যদি আমি প্রতিবর্তনের প্রক্রিয়ায় প্রতিবর্তিত করি, এটা হচ্ছে প্রতিবর্তনীয় যুক্তি বাক্য। আমরা পাবো হচ্ছে প্রতিবর্তিত যুক্তি বাক্য। প্রতিবর্তিত পাচ্ছি। দেখো মনোযোগী জায়গায় আমি লিখে ফেলবো অমনোযোগী। হয়ের জায়গায় লিখে ফেলবো নয়। কিছু শিক্ষার্থী থেকে যাবে, কোনো চেঞ্জ হবে না, নাকি? আনচেঞ্জ থাকবে। আমি বারবার নিয়মগুলো রিপিট করছি না, প্লিজ তোমরা খেয়াল করো। মনোযোগীর জায়গায় আমি বিধেয়ের বিরুদ্ধ পদকে ব্যবহার করেছি, গুণের পরিবর্তন করেছি হয়কে নয়, এবং উদ্দেশ্য পদ অপরিবর্তিত রেখেছি। তাহলে দেখো এটি কি ধরনের যুক্তি বাক্য? একটু ঝটপট আমাকে একটু আনসার করে দাও তো, আমি একটু দেখে নিব। হ্যাঁ, আমি একটু দেখে নিব আমি এটা কোন ধরনের যুক্তি বাক্য? কিছু শিক্ষার্থী, তার মানে আমি বিশেষটা আমি সংক্ষেপে বিশেষ লিখে ফেললাম। আর নয় অমনোযোগী, নয় দ্যাট মিন্স নৈর্থক। বিশেষ নৈর্থককে আমি আর কি বলি? ও যুক্তি বাক্য, লাস্ট যুক্তি বাক্যটি এ ই আই ও, লাস্ট এটা হচ্ছে বিশেষ নৈর্থক ও। ওকে, তাহলে দেখো আই যুক্তি বাক্য থেকে আমি পেলাম ও যুক্তি বাক্য। আমি এখানে জাস্ট তোমাদের মনে রাখার রিমাইন্ডিং এর জন্য আমি লিখে রাখি, আই থেকে আমরা পেলাম ও যুক্তি বাক্য। ওকে, তাহলে আই থেকে আমরা ও যুক্তি বাক্য পেয়ে গিয়েছি। এখন লাস্ট একটি যুক্তি বাক্য রয়েছে, সেটি হচ্ছে ও যুক্তি বাক্য থেকে আমরা কি যুক্তি বাক্য পাবো?
তোমরা সবাই খাতায় তুলে নিবে আশা করি, আর খাতায় তুলে নেওয়ার টাইম না পাইলে পরে রিওয়াইন্ড করে এগুলো আবার তুলে নিবে। আমরা এখন অযুক্তি বাক্যের একটি পরিবর্তন দেখব। ও হচ্ছে বিশেষ না অর্থক। আমি একটা উদাহরণ লিখে ফেলি। যেমন আমি যদি বলি যে এই কথাটি এটি আবার লিখতে পারি, বা আমি যদি বলি কিছু প্রাণী হয় দ্বিপদী। আমি যদি লিখি হয় দ্বিপদী, নয় দ্বিপদী না, কিছু প্রাণী নয় দ্বিপদী। আমরা যেহেতু নেগেটিভ বিশেষ নর্থক লিখছি, তাহলে কিছু প্রাণী নয় দ্বিপদী। দেখো তাহলে এটার লাস্ট আনসারটা তোমরা একটু আমাকে করে দাও দ্রুত। আমি লিখবো না, দেখি তোমরা আনসারটা লিখে দাও আমাকে। ওকে, আমাদের যেহেতু সময় সংক্ষেপ তাই আমি লিখে ফেলছি, তোমরাও লিখতে থাকো আনসারটা। দেখো কিছু প্রাণী নয় দ্বিপদী। দ্বিপদীর জায়গায় আমি বলেছি, যদিও তোমাদের অ দিয়ে লিখতে একটু কেমন অড লাগবে যে অদ্বিপদী, এটা আবার কি ধরনের শব্দ স্যার। কিন্তু একটা বিষয় হচ্ছে যে আমাদের টু দ্য পয়েন্ট আনসার করতে হলে সুস্পষ্টভাবে যদি আমি নির্দেশ করতে চাই কোনো একটি অনুমানকে, তাহলে আমাকে বিরুদ্ধ পদটি ব্যবহার করতে হবে। এবং এই বিরুদ্ধ পদ তোমরা জানো, অশব্দ প্রিফিক্স হিসেবে, মানে শব্দের শুরুতে যদি আমি ব্যবহার করি, তাহলে কিন্তু সেটি হচ্ছে যে টোটাল বিরুদ্ধ পদটি আমরা পাই এক্স্যাক্টলি। তাই আমরা অশব্দটি চোখ কান বন্ধ করে অশব্দটি ইউজ করতে পারবো। সো তোমাদের টেনশন নেওয়ার কিছু নেই এখানে। তো নয়ের জায়গায় নয়ের স্থানে আমি হয় লিখলাম, কিছু প্রাণীর জায়গায় কিছু প্রাণী লিখলাম। তাহলে কিছু প্রাণী হয় নয় দ্বিপদী। তোমরা জানো সব প্রাণী তো আর দ্বিপদী নয়, কারণ গরু রয়েছে, ছাগল রয়েছে, চার পায়ের প্রাণ অনেক রয়েছে, তাই না? তাহলে কিছু প্রাণী নয় দ্বিপদী আর কিছু প্রাণী হয় দ্বিপদী। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখানে চেঞ্জ করে অযুক্তি বাক্য থেকে আমরা কি পেলাম? আয়যুক্তি বাক্য পেলাম। অর্থের কিন্তু পরিবর্তন হয়নি। আমি যখন বলি যে কিছু প্রাণী হয় অদ্বিপদী, তার মানে বোঝাচ্ছে যে তারা দ্বিপদী নয়। সো দ্যাট মিন্স ও থেকে আমি পেলাম আয়যুক্তি বাক্য, আয়যুক্তি বাক্য। ওকে, তাহলে দেখো আমরা আমাদের প্রতিবর্তন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে ফেলেছি। আমরা প্রতিবর্তন দিয়ে আজকে ক্লাস শুরু করেছি। আমরা প্রতিবর্তন কাকে বলে পড়েছি, প্রতিবর্তনের নিয়মগুলো দেখেছি, এবং 4 ধরনের যুক্তি বাক্যে তাদের প্রয়োগ দেখেছি। তোমরা এ পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমরা আশা করছি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। আমি পরবর্তী টপিকে চলে যাচ্ছি। একটু তোমরা মনোযোগটা ধরে রাখো। প্রতিবর্তন হয়ে গিয়েছে একটা টপিক আমাদের আজকে আরেকটি টপিক বাকি রয়েছে, সেটি হচ্ছে প্রতি আবর্তন প্রক্রিয়া। প্রতি আবর্তন, আগের শব্দটা লিখেছিলাম প্রতিবর্তন, এখন লিখছি প্রতি আবর্তন। একটু শব্দ দুটির মধ্যে পার্থক্য আছে, আমি তারপরে পাশে ওই আগেরটা লিখে রাখছি। দেখো এটা হচ্ছে প্রতিবর্তন, আগেরটা ছিল প্রতিবর্তন, এটা ছিল, আর এটা হচ্ছে প্রতি আবর্তন। দুইটি শব্দ কিন্তু মিক্সড রয়েছে এখানে, অর্থাৎ দুটি শব্দ মিক্সড রয়েছে। ফার্স্টে বলছি কারণ হচ্ছে যে এই প্রতি আবর্তন এটি আসলে কোনো মৌলিক কোনো নিয়ম নয়। এখানে আসলে ফার্স্টে আমরা যে আবর্তন শিখেছিলাম আর এখন লাস্টে যে প্রতিবর্তন শিখলাম, এই দুইটির সমন্বিত রূপ হচ্ছে প্রতি আবর্তন প্রক্রিয়া। ঠিক আছে, তো প্রতি আবর্তন প্রক্রিয়াতে আমরা কি পাচ্ছি? একটি সমন্বিত রূপ। আমরা জাস্ট আগের উদাহরণগুলো দিয়ে যদি করি, তাহলে আমাদের একটু বুঝতে অনেক বেশি সুবিধা হয়ে যাবে, তাই না? প্রতি আবর্তনে আমরা কি করব? আসলে দেখো শব্দটি খেয়াল করো, ফার্স্টে প্রতি শব্দটি রয়েছে, তাই আমরা ফার্স্টে যে কোনো একটি এক্সাম্পল যদি দেই, আমি যেমন আগে লিখেছিলাম সকল মা হয় মমতাময়ী, লিখেছিলাম মা হয় মমতাময়ী। ওকে, এই বাক্যটি লিখেছিলাম, এটি ছিল এই যুক্তি বাক্য। এটি যদি আমাকে বলে যে এটি প্রতি আবর্তন করে দেখাও, কিছু প্রাণী হয় শেষ প্রান্তে সমাপ্তি। তোমরা একটু নিজের নামগুলো একটু দিয়ে দেবে কমেন্ট বক্সে, তাহলে আমি এই যে শেষ প্রান্তে সমাপ্তি, শুরুর প্রান্তে সমাপ্তি, এগুলো আসলে স্টুডেন্টের নাম না জানলে ভালো লাগে না। আচ্ছা যাই হোক, ব্যাপার না। তো যাই হোক, আমরা ছিলাম হচ্ছে যে আমরা করছি প্রতি আবর্তন করছি, বলেছি দুইটি স্টেপ ফলো করব। দুইটি নিয়ম আমরা যে শিখেছি, একটি হচ্ছে প্রতিবর্তন শিখেছি। ফার্স্টে যেহেতু প্রতি শব্দ রয়েছে, তাই আমি ফার্স্টে প্রতিবর্তিত করব। কি করব? ফার্স্টে প্রতিবর্তিত করব এই যুক্তি বাক্যটিকে। তারপরে দেখো আবর্তন শব্দটি রয়েছে স্পষ্টভাবে, তাহলে তারপরে আমরা এই প্রতিবর্তিত যে যুক্তি বাক্যটি পাবো, তাকে আবার আমরা কি করব? আবর্তিত করব। তাহলে আমাদের সহজ হবে। তোমরা হয়তো একবারে চেঞ্জ করাটা করতে পারো, কিন্তু কি হয় পরীক্ষার হলে গিয়ে একটু কনফিউজড হয়ে যাও।
একটু মানে কনফিউজ হয়ে যাবে যে আসলে এটা এমন ছিল তো অমন ছিল তো, বাট যদি তুমি একটু এই সিস্টেমে মনে রাখো দ্যাট উইল বি ভেরি মাচ ইজি ফর ইউ। ওকে, সো একটু আমরা এই ভেঙে ভেঙে এইভাবে করব। দেখো ফার্স্টে প্রতিবর্তন, আবার সে একইভাবে এই যুক্তি বাক্যে প্রতিবর্তন করলে আমরা ই যুক্তি বাক্য পাই। আমি আগেই জানি, আমি ই যুক্তি বাক্যটা লিখে রাখতে পারি যে আমি এখানে ই যুক্তি বাক্য পাবো। ওকে, তাহলে ই যুক্তি বাক্যটা আমরা কি পাবো? দেখো মমতাময়ীর জায়গায় আমি লিখবো অমমতাময়ী। আমরা জেনেছি, আগে পড়েছি, হয়ের জায়গায় নয় লিখবো, আমি আর টাইম নিব না। সকল মায়ের জায়গায় আমি লিখবো কোনো মা। ওকে, কোনো মা নয় অমমতময়ী, এটা আমরা আগের ঠিক প্রতিবর্তন প্রক্রিয়া যা শিখেছি, বিধেয় বিরুদ্ধ পদ ব্যবহার করেছি, হয়কে নয় করেছি, উদ্দেশ্যে কোনো পরিবর্তন করিনি, সেটাই করেছি। এখন তোমাদের টেস্ট, যেহেতু গত দিনের ক্লাসে আমি আবর্তন শিখিয়েছি, তোমাদের এখনই এটাকে আবর্তন করে দেখাতে হবে, তোমাদের মনে আছে কিনা। ওকে ওকে, দেখো আমরা আবর্তন যদি শুরু করি, আমি তোমাদেরকে একটু হেল্প করি। আমি চাই আমার স্টুডেন্টদেরকে একটু পজিটিভ ফিডব্যাক দিতে, কারণ আমার স্টুডেন্টরা মনে আছে আমি জানি, একটু দেখিয়ে দিই। দেখো উদ্দেশ্যটাকে আমি টেনে নিয়ে চলে যাবো কোথায়? বিধে। আগে আমি নয়কে নয়ে রেখে দিই, নয়ের কোনো চেঞ্জ হবে না। আমি বলেছি আমি আবর্তন করলে কি করি না, গুণের কোনো পরিবর্তন করি না, শুধু আবর্তন করি কাকে? একে আবর্তিত করে এখানে নিয়ে যাই, একে আবর্তিত করে এখানে নিয়ে আসি, আর কিচ্ছু না। ওকে, নয়কে নয় লিখে ফেলেছি। কোনো মাকে আমি যেহেতু লাস্ট টাইম বলেছি বিধেয়তে কোনো পরিমাণবাচক শব্দ থাকে না, পরিমাণবাচক অর্থাৎ কোনো শব্দটি থাকবে না, শুধু মা লিখে ফেললাম। আর অমমতময়ী শব্দটাকে ফার্স্টে নিয়ে চলে আসলাম। একটু জায়গা পাবো না মনে হয়, আমি একটু পিছিয়ে লিখে দিই। দেখো নয় লিখলাম আর মাটাকে নিয়ে আসলাম উদ্দেশ্য থেকে, আর অমমতময়ীটাকে আমি লিখে ফেললাম অমমতময়ী, মমতাময়ী। ওকে, অমমতময়ী লিখে ফেললাম। অমমতময়ী নয় মা, তাহলে অমমতময়ী নয় মানে কথাটা ভালো লাগছে না। আমরা বলেছি ফার্স্ট আমরা এটা পরিমাণ দিতে হবে। পরিমাণটা দেখো এখানে যেহেতু নয় রয়েছে, আমি এখানে তাহলে কোনো ব্যবহার করতে পারি, কারণ এটি হচ্ছে যে ব্যাপ্য। ব্যাপ্যতা ধারণা থেকে আমরা জানি নয় থাকলে বিধেয়ের আগে সেটি হচ্ছে ব্যাপ্য। উদ্দেশ্যে কোনো বা সকল থাকলে ব্যাপ্য, তাই আমি উদ্দেশ্যে কোনো শব্দটি ব্যবহার করতে পারি যে কোনো অমমতময়ী নয় মা। অমমতময়ীটার শব্দটিকে আরো ক্লিয়ার করার জন্য তুমি বলতে পারো এখানে মানুষ, কোনো অমমতময়ী মানুষ, আরো ক্লিয়ার হয়ে গেল। এটি হচ্ছে সাবজেক্ট হিসেবে আমি ব্যবহার করলাম, এনেছি অমমতময়ীকে, তার পরিমাণটা ফিক্সড করেছি, আর লাস্টে আমার অর্থের সুবিধার জন্য একটি শব্দ ব্যবহার করেছি, সেটা হচ্ছে মানুষ, যে কোনো অমমতময়ী মানুষ নয় মা। তোমরা কি বুঝতে পারছো কিনা এই পর্যন্ত? দেখো আমাকে একটু বলো, কোনো অমমতময়ী ব্যক্তি নয় মা। স্যার আপনার আগেই করেছে, ভেরি গুড ভেরি গুড। ওকে, তাহলে তোমরা বুঝতে পেরেছি যে তোমরা খুব ভালো মতো মনে রাখতে পেরেছো আবর্তনের নিয়মটি। তাহলে দেখো খুব সিম্পল, আগে দুটি নিয়মই জাস্ট আমরা এখন একটু প্র্যাকটিস করে নেওয়ার মতো আর কি, তাই না? তাহলে এই যুক্তি বাক্যকে প্রতি আবর্তন করে আমি যে বাক্যটি পেলাম সেটি আসলে এটিকে আমি বলবো প্রতি আবর্তিত। কি বলবো? প্রতি আবর্তিত, সে একইভাবে। আর ফার্স্টে যেটা ছিল সেটিকে আমি বলবো প্রতি আবর্তনীয়। প্রতি আবর্তনীয়, ফার্স্টে যেটা থাকে সেটা হচ্ছে নিয়, আর লাস্টে যেটা হচ্ছে তিত। আবর্তনীয়, প্রতিবর্তিত, প্রতিবর্তনীয় বা প্রতি আবর্তনীয়। আর তারপর লাস্টে যেটা পাচ্ছি ফার্স্টে যেমন আবর্তিত, প্রতিবর্তিত, প্রতি আবর্তিত, এটা, তাই না? তাহলে এই যুক্তি বাক্যটি দেখো কোন ধরনের যুক্তি বাক্য? এটি হচ্ছে দেখো ই যুক্তি বাক্য। এটি কি ধরনের যুক্তি বাক্য? ই যুক্তি বাক্য পেয়েছি। এটিকে আমরা পেলাম ই যুক্তি বাক্য, কোনো অমমতময়ী মানুষ নয় মা। তাহলে আমরা দেখো আমরা এটা জাস্ট এখানে আমরা নোট ডাউন করে ফেলবো যে এই যুক্তি বাক্যকে আমি যদি এটা লিখি প্রতি আবর্তন, আমরা যদি প্রতি আবর্তনের লিস্টটা এখানে লিখে ফেলি, তাহলে দেখো এ থেকে ফার্স্ট আমি পেয়েছি ই, আর আমরা জানি ই এর আবর্তন করলে আমরা ই পাই। তাহলে প্রতি আবর্তনে আমরা কি কি পাই সেটা আমরা কিন্তু সিরিয়ালি লিখতে শুরু করেছি। ওকে, আমার কয় মিনিট সময় আছে দেখি, 10:34 বাজে। ওকে, বেশ টাইম রয়েছে, আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আজকে আমাদের প্রতি আবর্তনের টপিকটা শেষ করে ফেলতে হবে, কারণ আগামী দিন আমরা সহানুমান শুরু করব। খুব ইন্টারেস্টিং একটি টপিক, এবং তোমরা ওখান থেকেও একটি এক্সেট কোশ্চেন পাবে। আমরা আজকে যে কোশ্চেনটা, যে 3টে ক্লাস শেষ করলাম, এই 3টে ক্লাস থেকে আশা করি ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষায় একটি সেট কোশ্চেন পাবে এবং 10-এ 10 পাবে, আশা করি তোমরা সকলে। ওকে, তাহলে আমরা একটু এটা মুছে ফেলি। প্রতি আবর্তনের উদাহরণ হিসেবে আমরা একটু কি, আর নেক্সট আমরা ই যুক্তি বাক্যের আমরা করব। ই যুক্তি বাক্যের যেমন আমরা বলেছিলাম কোনো চোর নয় সৎ, কোনো চোর নয় সৎ, এটিকে আমরা আবার চেঞ্জ করে ফেলি। দেখো এটিকে চেঞ্জ করে পারবো অসৎ, অসৎ,
আর 9 কে আমরা করব হয়, আর 15 কি করব সকল চোর। ওকে, তাহলে এখানে আমরা পাচ্ছি এটি কি ধরনের যুক্তি বাক্য? এ যুক্তি বাক্য। প্রতিবর্তন একটু আগে করে আসলাম, ঠিক আছে, এই জন্য একটু ফার্স্ট লিখছি, প্লিজ মাইন্ড করো না তোমরা। তাহলে কোন সকল চোর হয় অসৎ, আমরা এটিকে আমরা পেয়ে গেলাম প্রতিবর্তিত যুক্তি বাক্য। ফার্স্টে আমরা কি করলাম? প্রতিবর্তন সংক্ষেপে লিখলাম, তাও সংক্ষেপে দরকার নেই, প্রতিবর্তন লিখলাম। এরপর আমরা এটাকে কি করব? ফার্স্টে প্রতিবর্তন, তারপরে করব আবর্তন। তাহলে আবর্তন করে ফেললাম। এখন আমরা আবর্তন করে অসৎকে আমরা ফার্স্টে নিয়ে আসি, অসৎ। হয়কে আমরা হয় রেখে দিব, সকল চোরকে আমরা নিয়ে চলে যাব এখানে চোর। ওকে, অসৎ হয় চোর না বলে আমি বলবো অসৎ ব্যক্তি, ছোট করে এখানে লিখলাম। আমি বারবার এটা পরে লিখি কারণ তোমাদের হচ্ছে যে বোঝার সুবিধার্থে, কারণ তোমরা ফার্স্ট আগে বুঝতে হবে যে এটাকে আমাকে ফার্স্টে নিয়ে আসতে হবে, সেজন্য এটা আগে নিয়ে আসে, তারপর আমার মিনিং অনুযায়ী আমরা শব্দটা লিখে দেবো, অসৎ ব্যক্তি লিখবো। হ্যাঁ, আর এখানে আমরা যেহেতু এটা দেখো হয় অসৎ মানে কি মনে আছে তো, এটি হচ্ছে অব্যাপ্য, তাই আমরা এখানে লিখবো কিছু, কিছু অসৎ। ঠিক আছে, এটা হচ্ছে আমরা সিদ্ধান্ত পেয়ে গেলাম, এটি হচ্ছে কিছু অসৎ ব্যক্তি হয় চোর। তাহলে এটি আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আই যুক্তি বাক্য। কি ধরনের যুক্তি বাক্য? আই যুক্তি বাক্য। দেখো ঠিক সেই আগের কথায় চলে এসেছি আমরা, কিন্তু ফার্স্ট ক্লাসে সেকেন্ড ক্লাসে যে আবর্তনের যে ব্যাপারটি ছিল, যে এই যুক্তি বাক্যের যে আবর্তন করলে আমরা আই যুক্তি বাক্য পাই, মনে আছে? এটা হচ্ছে অসরল আবর্তন। এই যে পরিমাণে চেঞ্জ হয়ে গিয়েছে, দেখো সকল চোর থেকে কিছু অসৎ ব্যক্তি হয়ে গিয়েছে, কিছু পরিমাণে চেঞ্জ হয়েছে। আমি সরল আবর্তন আর অসরল আবর্তনের কথা বলেছিলাম, যেহেতু আমরা এখন এটা আবর্তন করছি, তাই দেখো এখানে আমার এটা হয়েছে অসরল আবর্তন, এ থেকে আই যুক্তি বাক্য। ওকে, দ্যাট মিন্স আমি ই থেকে যেটা পেলাম, ই থেকে ফার্স্ট আমি প্রতিবর্তন করে পেয়েছি এ যুক্তি বাক্য। দেখো ই থেকে আমি প্রতিবর্তন করে পেয়েছি এ যুক্তি বাক্য, তারপরেই আমি পাচ্ছি আই যুক্তি বাক্য এ থেকে। তোমরা একটু বলে নি প্রতিবর্তনে একটা মিল খেয়াল করেছো কিনা, যে প্রতিবর্তনে সবসময় আমরা দেখো এর সাথে, আমি আবার আগে বলেছি, এ থেকে ই পাচ্ছি, এ থেকে ই পাচ্ছি, আর ই থেকে এ পাচ্ছি। দ্যাট মিন্স এ আর ই এর সাথে পার্থক্য, মানে ইন্টারচেঞ্জ হচ্ছে। আর আই এর সাথে ও এর মানে বিশেষ বিশেষে থাকছে, শুধু সদর্থক নর্থ হয়ে চেঞ্জ হচ্ছে। আই থেকে ও পাচ্ছি, ও থেকে আই পাচ্ছি। দ্যাট মিন্স প্রতিবর্তনে শুধুমাত্র এ এর সাথে ই এর সম্পর্ক আর আই এর সাথে ও এর সম্পর্ক, এদের মধ্যে ইন্টারচেঞ্জ হচ্ছে। এরপরে আমাদের যেটা মনে রাখতে হবে, আবর্তনে কি হয়। আবর্তনে আমাদের ই থেকে ই হয়, আমরা জানি যে ই থেকে কোনো চেঞ্জ আমরা হয় না, যদি আমরা চাইলে আমরা চেঞ্জ করতে পারি ই থেকে, কিন্তু আমরা বিশেষে যাব না যদি আমাদের ই এর সার্বিকেই হয়, সার্বিক থেকে। আর এ থেকে আমরা আই যাচ্ছি। এখন আমরা এর পরের উদাহরণে চলে যাব। আমরা এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছি। এই পর্যন্ত কে বুঝো না আমাকে একটু প্লিজ জানাও, যদি কেউ বুঝে না থাকো। একটু আমি এগুলোতে একটু ফার্স্ট যাচ্ছি, কারণ আমি আগের অলরেডি তোমাদের বুঝিয়ে ফেলেছি আশা করি। ওকে, এ পর্যন্ত কে কে বুঝতে পারছো না আমাকে একটু জানাও। ওকে, তোমরা সকলে বুঝতে পারছো? আমি আমার ক্লাসটা শেয়ার করতে ভুলে গিয়েছি, একটু আমার ক্লাসটা তোমাদের শেয়ার করে দিচ্ছি। দাঁড়াও একটু শেয়ার করে দিই, তোমরা করতে থাকো এই পর্যন্ত, যদি দেখো কোনো কিছু বুঝতে সমস্যা হয় কিনা। ওকে ওকে, থ্যাংক ইউ একটু সময় দেওয়ার জন্য আমাকে। দেখো যে প্রতি আবর্তনে, তাহলে আমরা এর পরবর্তী উদাহরণ যাব আই উদাহরণ, আই যুক্তি বাক্যে। আই যুক্তি বাক্যে প্রতি আবর্তন করলে আমরা যে উদাহরণটা লিখেছিলাম, যে তোমরা শিক্ষার্থীরা বেশ আমার মনোযোগী, কিছু শিক্ষার্থী হয় মনোযোগী, এটাকেও আমরা চেঞ্জ করে ফেলবো। দেখো আই থেকে আমি যেটা পাবো অমনোযোগী। আমি তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করব যে তোমরা আমি যেভাবে স্টেপ ফলো করছি সেভাবে স্টেপ ফলো করার চেষ্টা করবা, তাহলে তোমাদের কনফিউজড বা ভুল হওয়ার সম্ভাবনা কম। হয় থাকলে আমি চলে আসবো নয়ে, এবং কিছু শিক্ষার্থী এটা আমি কি করলাম এটা প্রতিবর্তন করেছি, তাই না? এটা আমরা জাস্ট প্রতিবর্তন করেছি, এবং এই যুক্তি বাক্যটাকে আই থেকে আমরা পাই সবসময় ও, আমরা জানি। তারপরে আমরা করব আবর্তন, ফার্স্টে প্রতিবর্তন, তারপরে আবর্তন। এটিকে আমরা আবর্তন করে ফেলবো। অমনোযোগী সামনে নিয়ে আসি, অমনোযোগী। তারপরে নয়ের জন্য নয় ব্যবহার করব, আর কিছু শিক্ষার্থীর জায়গায় শুধু শিক্ষার্থী ব্যবহার করব। দেখো তাহলে এখানে অমনোযোগী, এটা যেহেতু ও যে নয় ছিল, নয় অমনোযোগী, তাই আমরা এখন কি করতে, আমরা যদি এখানে সকল লিখি,
তাহলে দেখো হঠাৎ করে আমি থেমে গেলাম, এতক্ষণ ছুটছিলাম হঠাৎ করে কি হচ্ছে, থেমে যাচ্ছি। কেন থেমে গেলাম বলো তো? দেখো দুটো ভুল হচ্ছে। একটা হচ্ছে যে এটা তো মিনিং সকল অমনোযোগী, এর মিনিংটা তো আমার আসবে না, সকল অমনোযোগী নয় শিক্ষার্থী। আরেকটা বিষয় হচ্ছে ফার্স্ট যে তোমাদের বলেছিলাম ও যুক্তি বাক্যের আবর্তন সম্ভব নয়, ও যুক্তি বাক্যের আবর্তন সম্ভব নয় আমরা বলেছিলাম। কারণ হচ্ছে ও যুক্তি বাক্যে এটা হচ্ছে একটি বিশেষ নৈরর্থক যুক্তি বাক্য। বিশেষের উদ্দেশ্যপত্র বিশেষ কিছু, সেটি যেহেতু নৈরর্থক যুক্তি বাক্য আবর্তনে গুণের পরিবর্তন হয় না, 9 থেকে 9ই হলো, এবং 9-এর পরের বিধেয় পদটি কি হয়ে যায়, ব্যাপ্য হয়ে যায়। তা অব্যাপ্যকে কি ব্যাপ্য করা যাবে? অব্যাপ্যকে ব্যাপ্য করা যাবে না। দ্যাট মিন্স কিছু শিক্ষার্থীকে আমি 9 শিক্ষার্থী লিখতে পারবো না, এটা সম্ভব না। যদি আমি 9 শিক্ষার্থী করি তাহলে আমার আরেকটা নিয়ম ভুল হয়ে যাচ্ছে, তাই না? কি নিয়ম ভুল হয়ে যাচ্ছে, যে আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না, আঙুল ফুলে কলা গাছ হওয়া যাবে না। সো এটা আমার সম্ভব নয়। ও যুক্তি বাক্যের যেহেতু আমি আবর্তন করতে পারছি না, মাঝপথে এসে থেমে যেতে হচ্ছে, তাই অ্যাকচুয়ালি এই আই যুক্তি বাক্যের প্রতি আবর্তন সম্ভব নয়। আই যুক্তি বাক্যের প্রতি আবর্তন সম্ভব নয়। তাহলে এখানে আমরা কেটে দিব যে আই যুক্তি বাক্যের প্রতি আবর্তন সম্ভব নয়। ওকে, আই থেকে যে ও যাচ্ছি, ও থেকে আসলে আর হচ্ছে না, ও থেকে আসলে আমি কিছুই পাচ্ছি না। দ্যাট মিন্স হচ্ছে আই যুক্তি বাক্যের প্রতি আবর্তন সম্ভব নয়। পরীক্ষাতে কিন্তু আসবে, পরীক্ষাতে আসতে পারে যে নিচের কোন যুক্তি বাক্যটির প্রতি আবর্তন সম্ভব নয়, এমসিকিউতে এই আই ও। সো তোমরা তখন মাথায় রাখবে যে আই যুক্তি বাক্য থেকে তো ফার্স্টে আমি কি করব, আই যুক্তি বাক্য থেকে ফার্স্টে আমি প্রতিবর্তন করব, প্রতিবর্তন করলে ও পাবো, আর ওর কে আমি কি করব, আবর্তন করব। তাহলে আবর্তন, ওর কি আবর্তন সম্ভব, এটা ভাববে না, ওর তো আবর্তন সম্ভব না, তাহলে আমি কি করব, ওর আবর্তন যদি সম্ভব নয় দ্যাট মিন্স আই এর প্রতি আবর্তন সম্ভব নয়। তুমি আনসারিংটা বৃত্তটা ভরাট করে দিবে আই যুক্তি বাক্য, খুব হাসতে খেলতে নাকি, আশা করি পারবে। ঠিক আছে, তাহলে আই যুক্তি বাক্যের প্রতিবর্তন সম্ভব নয়। আমরা এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছি। দেখো তাহলে এরপরে আমরা আসছি লাস্ট যে যুক্তি বাক্য, সেটা হচ্ছে ও যুক্তি বাক্য। ও যুক্তি বাক্যের আমরা যদি একটি উদাহরণ লিখি, ওই যে যেটা আমরা লিখেছিলাম যে কিছু প্রাণী নয় দ্বিপদী, কিছু প্রাণী নয় দ্বিপদী। তাহলে কিছু প্রাণী যদি নয় দ্বিপদী লিখি, দেখো এটাকে আমি চেঞ্জ করে ফেলি। ফার্স্টে কি করব, প্রতিবর্তন। ফার্স্টে কি করব, প্রতিবর্তন। দেখো প্রতিবর্তন করলে আমি কি পাবো, দ্বিপদীর জায়গায় আমি লিখবো অদ্বিপদী, নয়ের জায়গায় লিখবো হয়। তাহলে দ্বিপদীর স্থানে লিখলাম অদ্বিপদী, নয়ের স্থানে হয়, কিছু প্রাণীর স্থানে কিছু প্রাণী, আনচেঞ্জড। ওকে, তাহলে এটা আমি পেলাম আই যুক্তি বাক্য। আমরা জানি ও যুক্তি বাক্যকে প্রতিবর্তন করলে তার অল্টারনেটিভ হিসেবে আমরা কি পাই, আই যুক্তি বাক্য পাই। ওকে, এ পর্যন্ত বুঝতে পেরেছো তোমরা? যারা যারা বুঝতে পেরে আই বাক্যের হবে না, থ্যাংক ইউ। যুক্তি বাক্যের প্রতি আবর্তন অবৈধ, আই যুক্তি বাক্যে ভেরি গুড, বুঝতে পেরেছো? তাহলে দেখো, তাহলে ও থেকে আমি আই পেলাম, আমরা এখন ও যুক্তি বাক্যটা করছি। এখন আই থেকে আমরা কিন্তু আবর্তন করতেই পারি, তাই না? যেমন দেখো হয়ের স্থানে আমি আবর্তন করলে হয় রেখে দিলাম, আমরা কিছু প্রাণীকে নিচে নিয়ে গেলাম, আর অদ্বিপদীকে সামনে নিয়ে আসলাম, অদ্বিপদীকে সামনে নিয়ে আসলাম, তাই না? আর এটা যেহেতু অব্যাপ্য, তাই আমি এখানে লিখলাম কিছু অদ্বিপদী হয় প্রাণী, তাই না? কিছু অদ্বিপদী হয় প্রাণী। দেখো তাহলে আমি এখানে এটাকে আমি করলাম আবর্তন, আসলে আমরা এটা পেয়েছি আবর্তন প্রক্রিয়ায়, আসলে এটা প্রতি আবর্তিত বাক্য। কি পেয়েছি, প্রতি আবর্তিত। ওকে, তাহলে এটা আমরা পেলাম প্রতি আবর্তিত যুক্তি বাক্য। তাহলে ফার্স্টে ছিল ও যুক্তি বাক্য, ও যুক্তি বাক্যকে আমরা প্রতিবর্তন করে পেয়েছি আই পেয়েছি, এবং আই কে আমরা জানি আবর্তন প্রক্রিয়ায় আমি আই থেকে কি পাবো, আই পাবো। আই থেকে আমি কি ধরনের যুক্তি বাক্য পাবো, আই থেকে আমি আই যুক্তি বাক্য পাবো। তাহলে দেখো যে আমার প্রতি আবর্তন প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। ওকে, কয় মিনিট আছে আর সময়, 10:45 বেজে গিয়েছে। আমরা প্রতিবর্তন এবং প্রতি আবর্তন দুটো শিখেছি। ফার্স্টে প্রতিবর্তন শিখেছি, তারপর প্রতি আবর্তন শিখেছি। তাহলে এখান থেকে আমরা আজকে পর্যন্ত যা যা পড়লাম সেটা আমি একটু মুছে দিচ্ছি, তোমরা তারপর স্ক্রিনশট দিয়ে রেখো উদাহরণগুলো। আমি একটু রিভিউ করতে চাচ্ছি ক্লাসটা, এবং এ পর্যন্ত আমরা যা পড়েছি সেটা রিভিউ করব। আমরা মূলত
আজকে এবং গতকালের ক্লাসে আবর্তন, প্রতিবর্তন, প্রতি আবর্তন শিখেছি। দেখো, আবর্তন আবর্তন শিখেছি, প্রতিবর্তন শিখেছি, প্রতিবর্তন শিখেছি, আর প্রতি আবর্তন শিখেছি, তাই না? এখন আমাদের এখান থেকে বারবার বলছি, কোশ্চেনটা বোঝা খুব গুরুত্বপূর্ণ, যে কোশ্চেন কি ধরনের হতে পারে। সংজ্ঞা আসতে পারে, যে প্রত্যেকটির সংজ্ঞা দাও, আবর্তনের সংজ্ঞা দাও, প্রতিবর্তনের সংজ্ঞা দাও, এগুলো সংজ্ঞা চাইতে পারে। তো তোমরা যেহেতু নিয়ম জানো, নিয়মগুলি জাস্ট যে অমাধ্যম অবরোহ অনুমানে বলে শুরু করলাম, যে এইগুলো সবই তো অমাধ্যম অবরোহ অনুমান। তো যে অমাধ্যম অবরোহ অনুমানে বলে তারপর নিয়মগুলো যদি তুমি ইনপুট দাও, তাহলে দেখবা তোমার সংজ্ঞাটি ক্লিয়ার হয়ে যাচ্ছে। এটা গেল। এরপর যদি ব্যাখ্যা চাই, তাহলে তুমি একটি উদাহরণ দিবে এবং তার নিয়মগুলো দিয়ে ব্যাখ্যা করে দিবে। তারপরে এটা গেল এটা। আর এমসিকিউ পার্টে যদি আসে, এমসিকিউ পার্টে তোমার আসতে পারে যে এই যুক্তি বাক্যের আবর্তন করলে, ফার্স্ট আমি সবগুলোরই এখন তাহলে সেভাবে লিখি। দেখো, আমি যদি এ ই আই ও সবগুলোতে না, এ ই আই ও, এবার পরীক্ষা এভাবে আসতে পারে যে ই যুক্তি বাক্যের আবর্তন করলে কোন ধরনের যুক্তি বাক্য পাওয়া যায়, এ ই আই ও। তোমাকে বুঝে নিতে হবে। সো তোমাকে একটু মনে রাখতে হবে, দেখো, এই যুক্তি বাক্যে সরল আবর্তন সম্ভব না। আমি আবর্তনের কথা বলছি ফার্স্টে, আবর্তনের কথা একটু রিভিউ করে নাও আমার সাথে প্লিজ। একটু তোমরা আমাকে এখন একটু আনসার দিয়ে রাখো তো। প্রতিবর্তন, এই ই যুক্তি বাক্যের প্রতিবর্তন করলে কোন ধরনের যুক্তি বাক্য পাবো সেটা আমাকে বলে দাও দ্রুত। ই যুক্তি বাক্যের প্রতিবর্তন করলে লিখো, ই থেকে তীর চিহ্ন দিয়ে লিখে দাও যে এটি হবে। আর ও যুক্তি বাক্যের প্রতিবর্তন করলে কোন ধরনের যুক্তি বাক্য পাবো সেটা বলে দাও আমাকে প্লিজ। আর ও যুক্তি বাক্যের আবর্তন করলে, এই আনসারিং গুলো করতে থাকো, আমি তোমাদের সাথে একটু কথা বলি। তোমরা একটু আনসারিং গুলো করো, আমি তোমরা বুঝতে পারছো না কিনা এটাই আমি আজকের হোমওয়ার্ক তোমাদের, এটাই আমি কিন্তু আবার ধরবো। এখন থেকে তোমরা আনসারিং করা শুরু করো প্লিজ। দেখো, আবর্তন প্রক্রিয়ায় আমি এ থেকে আবর্তিত করতে গেলে আমরা দেখতে পাচ্ছিলাম সরল আবর্তন সম্ভব ছিল না, অর্থাৎ এ থেকে আমি পাচ্ছিলাম আই। যেমন সকল মানুষ হয় মরণশীল, আমি বলছিলাম কিছু মরণশীল জীব হয় মানুষ। সকল মরণশীল জীব তো মানুষ না, অনেক অন্যান্য প্রাণী আছে। তাহলে এ থেকে আমি পাচ্ছিলাম আবর্তন করলে আই যুক্তি বাক্য, এটি ছিল অসরল, একমাত্র অসরল আবর্তন। ওকে, তারপরে এখানে তুমি লিখে রাখতে পারো মনে রাখার জন্য, অসরল আবর্তন। তারপরে ই থেকে আবর্তন করলে আমরা ই যুক্তি বাক্যই পাচ্ছিলাম, ই থেকে আবর্তন করলে আমরা ই যুক্তি বাক্যই পাচ্ছিলাম, কারণ এখানে কোনো পরিবর্তন হচ্ছিল না। যেমন কোনো মানুষ নয় ফেরেশতা, তাই না? এমন উদাহরণটা থেকে যদি আমি চেঞ্জ করি, যে কোনো ফেরেশতা নয় মানুষ, ই থেকে ই আসবে। আই থেকে আবর্তন করলে দেখো, আমি আই থেকে আই যুক্তি বাক্যই পাচ্ছি, কিছু মানুষ হয় সৎ, কিছু সৎ ব্যক্তি হয় মানুষ। দেখো, আই থেকে আই যুক্তি বাক্য পাচ্ছি। আর ও এর আবর্তন সম্ভব নয়, লাস্টে যেটা বললাম নিষেধমূলক আবর্তন করতে হবে, তাহলে ও এর আবর্তন সম্ভব নয়। তোমরা বাসায় প্রত্যেক আমি 4টা করে দিব, বাসায় 4টা করে যদি পারো নেক্সট দিন ক্লাসে স্ক্রিনশট দিয়ে আমাকে একটু এটা দেখাবে, অথবা তোমরা বাসায় এটা সবসময় প্র্যাকটিস করবে। এটা সবসময় একটু মাথার মধ্যে, এই 4টা প্র্যাকটিস করলে দেখবা তোমাদের সবগুলো সবসময় মনে থাকবে। তাহলে প্রতিবর্তন আমি বলেছি দুইটার সাথে দুইটা সম্পর্ক, দেখি কে কে আনসার করছো। ই থেকে এ, তাহসিন, আফসারি, তৃষা, থ্যাংক ইউ। মোহাম্মদ মেহেদী হাসান রাসেল, ও থেকে আই। নাইমুর, ও বাক্যে আবর্তন হয় না, ভেরি গুড, ওফ, আই এম গ্রেটফুল টু ইউ। সকলেই তোমরা যে আমার ক্লাসটাকে মনোযোগ দিয়ে করেছো এবং তোমরা যে মেধাবী স্টুডেন্ট, এটা কিন্তু বুঝতে পারছি। শুধু আমার ক্লাস শুনলেই আসলে হতো না যদি তোমরা মনোযোগী এবং মেধাবী না হতে। তোমরা সকলেই মনোযোগী, সকলেই মেধাবী। তোমাদের জন্য শুভকামনা থাকবে সব সময় ইনশাআল্লাহ। তোমাদের সামনাসামনি ক্লাস নিতে পারলে আমার আরো অনেক ভালো লাগতো। আচ্ছা, ওকে, দেখো, প্রতিবর্তন, এ থেকে প্রতিবর্তন করলে আমরা বলেছিলাম যে পরিমাণের চেঞ্জ হবে না, কিন্তু গুণের চেঞ্জ হবে। সার্বিক, এর হচ্ছে গুণ সদর্থক, এটা নর্থক, এখানে টেনে নিয়ে আমি লিখবো, এ থেকে আমি পাচ্ছি ই। সার্বিক কিন্তু সদর্থক নর্থক। ই এটা ছিল সার্বিক নর্থক, আমি সার্বিক রাখবো কিন্তু সদর্থক লিখবো, তাহলে সার্বিক সদর্থক হচ্ছে এ। একইভাবে আই হচ্ছে বিশেষ সদর্থক, তাহলে আমি বিশেষ রাখবো কিন্তু সদর্থকে কি করব, নঅর্থক করব। নঅর্থক করতে গেলে আমার আই থেকে লিখতে হবে ও বিশেষ নঅর্থক। এটা আছে বিশেষ নঅর্থক, আমি বিশেষ রাখবো কিন্তু কি করব, সদর্থক করব, তাই লিখবো বিশেষ সদর্থক আই। মানে খুবই সিম্পল, জাস্ট একটু এগুলো একটু জট ডাউন করে একটু গুছিয়ে রাখা। যেটা হয় কি, তোমরা এখন পড়ছো, পরীক্ষার আগে গিয়ে হঠাৎ করে তালগোল পাকিয়ে যাবে অনেকগুলো অধ্যায়। সো তোমাকে কি করতে হবে, এগুলো বাই চ্যাপ্টার ওয়াইজ তোমাকে কি নোট ডাউন করে ফেলতে হবে। ছোট ছোট চার্ট, ছোট ছোট সুন্দরভাবে এভাবে সংজ্ঞাগুলো মনে রাখা, একটু সংজ্ঞাগুলো লিখে রাখা, তারপরে এই নোটগুলো নোট ডাউন করা, এগুলো খুবই হেল্পফুল হবে। প্রতি আবর্তন দেখো, তাহলে প্রতি আবর্তনে আমরা যেটা লিখেছিলাম আমরা এটা মুছে ফেলি।
আমরা এটা মনে করো মুছে ফেললাম, এটা আমরা রাখবো না, তোমাদের বোঝার সুবিধার্থে আমি জাস্ট লিখেছিলাম। এখন দেখো আমরা প্রতি আবর্তনটা এখন সবাই মিলে করে ফেলি, তোমরা আমার সাথে লিখতে থাকো কমেন্ট বক্সে। ওকে, দেখো ফার্স্ট আমি একটি এ যুক্তি বাক্য নিলাম, ই যুক্তি বাক্য নিব, আই নিব, ও নিব। কোনটার কি হবে প্রতি আবর্তন করলে? প্লিজ একটু কমেন্ট বক্সে আমাকে লিখতে থাকো, তোমরা বুঝে বুঝে লিখো, চাইলে কিন্তু দেখেও লিখতে পারো, সমস্যা নেই, কিন্তু কাজে দিবে। দেখো এ থেকে আমি ফার্স্টে পাচ্ছি, আমি কি করব, এ থেকে আমি বলেছি ফার্স্টে প্রতিবর্তন করব, তারপরে আবর্তন করব। এ প্রতিবর্তন করলে ই পাই, ই আবর্তন করলে কি পাবো? ফার্স্ট আমি প্রতিবর্তন করে সব লিখে নিতে পারি চাইলে। দেখো এ থেকে প্রতিবর্তন করলে ই পাই, ই থেকে আমি প্রতিবর্তন করলে এ পাই, আই কে প্রতিবর্তন করলে ও পাই, ও কে প্রতিবর্তন করলে আই পাই। হয়ে গেল, প্রতিবর্তনগুলো সব করে ফেলেছি। এবার আমি করব কি আবর্তন। দেখো ই কে আবর্তন করলে ই পাই, এ কে আবর্তন করলে আই পাই, ও কে আবর্তন করলে পাই না, কিচ্ছু পাই না, মানে কিছু পাই না। মনে রাখার জন্য আমি জাস্ট বলছি যে ওকে আবর্তন করা যায় না, নিষেধ, মানে এটা করা সম্ভব না, কারণ আমাদের অব্যাপ্য পদ কি হয়ে যাচ্ছে, ব্যাপ্য পদ হয়ে যাচ্ছে, তাই ওকে আবর্তন করা যায় না। আর আই কে আবর্তন করলে আমি আই পাচ্ছি। দ্যাট মিনস পরীক্ষায় এখন যদি আমার আসে, এই ছকটা যদি আমার মাথায় থাকে, খুব ইজিলি আমি অ্যান্সারিং করতে পারবো। যে যদি হঠাৎ করে বলে ও যুক্তি বাক্যে প্রতি আবর্তন করলে কি হয়, তুমি আমি বলবা ও যুক্তি বাক্য, আচ্ছা ঠিক আছে, ও যুক্তি ফার্স্ট আমি প্রতিবর্তন করে ফেলি, ওকে প্রতিবর্তন করলে আমি পাই হচ্ছে, প্রতিবর্তন করলে আমি পাই হচ্ছে আই, আর আই কে আবর্তন করলে তো কোনো চেঞ্জ হবে না, তাহলে আই থেকে আই পাবো, তাহলে ও থেকে আমি পাচ্ছি আই। হয়ে গেল। তুমি হঠাৎ করে বলো একে, এ যুক্তি বাক্যকে প্রতি আবর্তন করলে কি পাবে, বলবো আচ্ছা ঠিক আছে, এ কে প্রতিবর্তন ফার্স্ট করব, এ থেকে ই পাবো, আর ই কে আবর্তন করলে কি পাবো, ই থেকে আবর্তন করলে ই পাবো। তাহলে এ কে প্রতি আবর্তন করলে আমি প্রতি আবর্তিত বাক্য হিসেবে ই পাবো। হয়ে গেল আনসারিং, সবগুলো আনসারিং খুব সহজে হয়ে যাবে। তোমরা এই চারটা সবাই লিখে রাখবে। ওকে, কত মিনিট হলো আমার ক্লাসে? 10:52 বেজে গিয়েছে, অনেক সময় হয়ে গিয়েছে। এ থেকে ই, ই থেকে হাই, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। সবাই খুব ভালোভাবে ক্লাস করছো, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। সবাই বুঝতে পারছো, আমি তোমাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে তোমাদের শেষ করতে পারবো না। আমার স্টুডেন্টরা যে এত বেশি মনোযোগী, আমার খুব ভালো লাগে। তাহলে আমরা এ পর্যন্ত শিখেছি, এখন আমাদের যে ক্লাসটা শেষ করতে হবে। আমরা কি কোশ্চেন এখান থেকে আসতে পারে আমরা বলেছি, আর এর মধ্যে থেকে আর দুইটা কোশ্চেনের কথা আমি তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে বলি, পরীক্ষা কিন্তু প্রায়ই আসে, যে এ যুক্তি বাক্যে সরলাবর্তন সম্ভব নয় কেন? এ যুক্তি বাক্যের সরলাবর্তন সম্ভব নয় কেন? আমরা বলেছি কিন্তু যে সেখানে কি হয়, এ যুক্তি বাক্যের সরলাবর্তন করতে গেলে, যে সরলাবর্তন করতে গেলে আমরা ওই যে আমাদের অব্যাপ্য পদ কি হয়ে যায়, ব্যাপ্য হয়ে যায়, অব্যাপ্য পদ ব্যাপ্য হয়ে যায়। যে সকল মানুষ হয় মরণশীল, আমি লিখতে পারবো না যে সকল মানুষ মরণশীলের আগে আমি যেহেতু হয় মরণশীল রয়েছে, তাই আমি সেটাকে কিছু লিখতে হবে, সকল লিখতে পারবো না, কারণ সেটি অব্যাপ্য ছিল, ব্যাপ্য করা যাবে না। দুইটারই ক্ষেত্রেই দেখো, এ থেকে আয়ের পরিবর্তনের ক্ষেত্রে আমরা এটি অসরল আবর্তন পাচ্ছি। পরীক্ষা আসবে এ যুক্তি বাক্যের সরল আবর্তন সম্ভব নয় কেন? তোমরা জাস্ট কাজটা কি, অব্যাপ্য পদকে ব্যাপ্য করা যায় না, উদাহরণ দিয়ে তোমরা বুঝিয়ে দিবে। আরেকটি হচ্ছে ও যুক্তি বাক্যের আবর্তন সম্ভব নয় কেন? এখান থেকে একটা কোশ্চেন আসে, ও যুক্তি বাক্যের আবর্তন সম্ভব নয় কেন? সেও একই কথা, অব্যাপ্য পদকে কি করা যাবে না, সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না, যেহেতু এটি উদ্দেশ্য পদ অব্যাপ্য, সিদ্ধান্তে নয়ের পরে থাকলে সেটি বিধেয়তে ব্যাপ্য হয়ে যাবে, তাই এটি হবে না। এই দুইটি কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে। আরেকটি আসতে পারে, প্রতি আবর্তন থেকে খুব বেশি কোশ্চেন আসে না, তুমি বলে স্যার এখন করালেন কেন? আমাদের আসলে সবগুলো জানা দরকার আছে, আর বলা যায় না তো চলেও আসতে পারে। মূলত কোশ্চেন আসে আবর্তন থেকে এবং প্রতিবর্তন থেকে, ঠিক আছে? এই টেনশন আর কিছু নেই, এই দুইটা ভালোভাবে করলে হবে। এটিও তোমাদের যেহেতু এই দুটিরই যৌথ সমন্বিত রূপ, তাই এটিও বুঝে রাখলা, পরীক্ষায় চলে আসলে তোমরা আনসারিং করতে পারবে, এটা একটি ফ্যাক্ট। ওকে, অনেক সময় আমরা নিয়ে ফেলেছি, আমাদের ক্লাস টাইম অ্যালোকেটেড হচ্ছে 40 মিনিটস, আসলে অনেক টাইম নিয়ে নিয়েছি, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আর কথা বাড়াবো না, তোমাদের জন্য যে রিকোয়েস্ট করেছিলাম, বাইরে বেশি ঘোরাঘুরি করবে না, বাসায় থাকবে, সুস্থ থাকবে, ভালো করে খাওয়া দাওয়া করবে আর পড়াশোনা করবে, ঠিক আছে? সবাই আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা আনসারিং করতে থাকো, আমি কিন্তু আনসারগুলো পরবর্তীতে দেখি, তো তোমরা আনসারটা যদি পারো করতে থাকো। দেখা হবে, ভালো থাকবে, খোদা হাফেজ।